হ্যালো স্টুডেন্টস, পাঠভবন কোচিং ক্লাসে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট প্রেমের কবিতা, সেটা হলো মিটিং অ্যাট নাইট। এটা হলো ক্লাস 11-এর দ্বিতীয় কবিতা। এর আগে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং দুটো গল্প লীলাসম্যান এবং কার্মা তোমাদের সামনে আমরা লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি, যা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। প্লেলিস্টে আমাদের সমস্ত গল্প এবং কবিতা তোমাদের সামনে একটার পর একটা তুলে ধরা হয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রেমের কবিতা মিটিং অ্যাট নাইট। এই যে কবিতাটা প্রেমের কবিতা, এর লেখক হলো রবার্ট ব্রাউনি। রবার্ট ব্রাউনি একজন মহান প্রেমিক কবিতা হিসেবে পরিচিত। এই কবিতায় প্রেমের যে উপস্থাপনা রয়েছে তা হলো মৌলিক, বাস্তবসম্মত এবং মনস্তাত্ত্বিক। ব্রাউনির ধারণায় প্রেম হলো দর্শন এবং সব কিছুকে ঐক্যবদ্ধ করে। তো এই কবিতাটিতে লেখক তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন, দীর্ঘ পথ অতিক্রম করে সে তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন, তাই এখানে বর্ণনা করা হয়েছে। কবিতার প্রথম 6 লাইন তার যাত্রাপথের কথা বর্ণনা করা হয়েছে, প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে যে যাত্রা, যে দীর্ঘ পথ অতিক্রম করছেন তা বর্ণনা করা হয়েছে, এবং পরের যে 6 লাইন সেখানে তার প্রেমিকার সাথে সাক্ষাতের কথা বর্ণনা করা হয়েছে। তো চলো শুরু করা যাক। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। দ্য গ্রে সি অর্থাৎ গ্রে কথার অর্থ হলো ধূসর, অর্থাৎ ধূসর সমুদ্র, এবং লং ব্ল্যাক ল্যান্ড দীর্ঘ কালো স্থলভাগ। অর্থাৎ যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কারণে সমুদ্র কীরকম লাগছে না ধূসর দেখতে হচ্ছে, এবং লং ব্ল্যাক ল্যান্ড অর্থাৎ হলো দীর্ঘ কালো স্থলভাগ। এবং স্থলভাগও কী হয়ে গেছে না, যেহেতু অন্ধকার হয়ে গেছে, চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, সেহেতু স্থলভাগও কী হয়ে গেছে না কালো হয়ে গেছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। ঠিক আছে, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন অর্থাৎ হলুদ রঙের অর্ধ চাঁদ, হাফ মুন অর্ধ চাঁদ, যে হাফ মুন যে হলুদ রঙের অর্ধ চাঁদ, যেটা হচ্ছে কি না লার্জ, এটা হলো বৃহৎ, বৃহৎ দেখাচ্ছে, এবং লো, লো অর্থাৎ হলো যে এটা নিচের দিকে দেখাচ্ছে, অর্থাৎ যেহেতু দিগন্ত রেখা বরাবর দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং চাঁদেরও আগমন হয়েছে, এবং সেই কারণে দিগন্ত রেখা লো অর্থাৎ হলো নিচু বরাবর, অর্থাৎ হলো দিগন্ত রেখা বরাবর হলুদ রঙের হাফ অর্ধ আকার চাঁদকে আমরা দেখতে পাচ্ছি। এখানে ধূসর কথাটি হতাশা অর্থে ব্যবহার করেছে। কবি হতাশা থেকে আশার আলোর দিকে যাত্রা শুরু করেছে। এখানে আশার কথা অর্থে হলুদ যে চাঁদের কথা বর্ণনা করেছে, হলুদ হলো উষ্ণতার প্রতীক, এখানে আশার আলো জাগিয়েছে, সেই অর্থে সে হতাশা থেকে আশার দিকে যাত্রা করার কথা এখানে বলা হয়েছে। এবং এখানে কালো ল্যান্ড, এখানে ব্ল্যাক কথা অর্থ হলো সময়কেও বর্ণনা করেছে, যেহেতু অন্ধকার সময়কে বিরাজ করছে, এবং সাথে সাথে বক্তার যে যাত্রার সময়কাল এবং যে গোপনীয়তা, যে অন্ধকারের মধ্যে দিয়ে তার গোপনে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই গোপনীয়তাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য স্টাটল লিটল ওয়েভস দ্যাট লিভ। এবং কি স্টাটল কথার অর্থ হলো চমকপ্রদ, অর্থাৎ চমকিত ছোট ছোট ওয়েভসগুলো, ঢেউগুলো, দ্যাট লিভ, লিভ কথার অর্থ হলো লাফাচ্ছে, লাফিয়ে উঠছে, তাহলে ছোট ছোট ঢেউগুলো চমকিত হয়ে লাফিয়ে উঠছে, কার মতো, ইন ফেয়ারি রিংলেটস। এবং ফেয়ারি রিংলেটস কথার অর্থ হলো আলোর স্ফুলিঙ্গ, অর্থাৎ আলোর স্ফুলিঙ্গের মতো লাফিয়ে উঠছে, ইন দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে জেগে উঠে। তাহলে ছোট ছোট ঢেউগুলো আলোর স্ফুলিঙ্গের মতো লাফিয়ে উঠছে, ঘুম থেকে উঠে চমকিত হয়ে তারা আলোর স্ফুলিঙ্গের মতো লাফিয়ে উঠছে। অর্থাৎ এখানে কবি যে নৌকায় করে যাচ্ছেন, তার নৌকার সামনের অংশে ধাক্কা খেয়ে যে ছোট ছোট ঢেউগুলো উঠছে, সেই ঢেউগুলো কিন্তু আলোর স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ তারা ঘুম থেকে জেগে উঠে কিন্তু হঠাৎ করে ধাক্কা খেয়ে জেগে উঠে তারা আলোর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। তো এটা একটা উপমা যা বক্তার যে মনের যে উষ্ণ আবেগ সেটাকেও কিন্তু ব্যক্ত করেছে। যেমন এখানে ওয়েভগুলো নৌকার সামনের অংশে ধাক্কা খেয়ে যেমন আলোর স্ফুলিঙ্গের মতো সেগুলো ছড়িয়ে পড়ছে, তো সে একইভাবে লেখকের মনের হৃদয়টাও যেমন সেইভাবে উষ্ণ, এবং তার মনটাও যেন একইভাবে ছটফট করছে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য। তো এখানে ওয়েভ অর্থাৎ নৌকার ঢেউ এবং তার থেকে উৎপন্ন স্ফুলিঙ্গের সাথে কবির মনের আবেগের সাথেও কিন্তু তুলনা করা হয়েছে। As I gain the cove with pushing prow and quench its speed in the slushy sand. তাহলে কি বলছে না, গেইন কথার অর্থ অর্জন করা, পুশিং প্রাউ কথার অর্থ হলো যে নৌকার যে সামনের অংশ আছে তা বোঝানো হয়েছে, কোয়েঞ্চ কথার অর্থ হলো থামিয়ে দেওয়া, অ্যান্ড স্লাসি স্যান্ড, স্লাসি কথার অর্থ হলো কর্দমাক্ত, অর্থাৎ স্লাসি স্যান্ড হলো কর্দমাক্ত বালি।
অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যে আমি নৌকার যে সামনের অংশে যে ধাক্কা খেলো, কার সাথে ধাক্কা খেলো না নরম কর্দমাক্ত যে বালি আছে তার সাথে ধাক্কা খেয়ে তার গতিটা কি হলো না থেমে গেল, গতির পরিতৃপ্তি হলো, গতি থেমে গেল এবং আমি কোথায় এসে পৌঁছালাম না তীরে এসে পৌঁছালাম। নৌকা এসে কর্দমাক্ত বালিতে এসে ধাক্কা খেলো এবং তার গতি থেমে গেল এবং আমি তীরে এসে পৌঁছালাম, অর্থাৎ নৌকা যাত্রা কিন্তু কমপ্লিট হয়ে গেল, নৌকা এসে তীরে পৌঁছালো। Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a firm appears. তাহলে কি না দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, অর্থাৎ তারপর 1 মাইল বিস্তৃত কি না উষ্ণ সমুদ্রের গন্ধে ভরা সমুদ্র সৈকত। দেন এ মাইল 1 মাইল বিস্তৃত ওয়ার্ম উষ্ণ সি সেন্টেড বিচ, হ্যাঁ সি সেন্টেড মানে কি উষ্ণ সমুদ্রের কি না গন্ধে ভরা। সি সেন্টেড হয়েছে এই কারণে না সারাদিন ব্যাপী যে সমুদ্রে যে উত্তাপের ফলে সমুদ্র সৈকত সমুদ্র তীরবর্তী অঞ্চল অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে এবং তার থেকে কিসের গন্ধ বেরোচ্ছে না সমুদ্রের গন্ধ বেরোচ্ছে। সূর্যের তাপের কারণে সমুদ্রের যে গন্ধটা সেই গন্ধটাও কিন্তু তারপরে সে পাচ্ছে, তাই সেই 1 মাইল বিস্তৃত উষ্ণ সমুদ্রের গন্ধ ভরা সে সমুদ্র সৈকত 3 fields to cross till a farm appears, এবং সাথে সাথে কি না 3 fields তাহলে 3খানা ক্ষেত তাকে পেরিয়ে তারপরে কি আসছে না a farm appears, একটা খামার বাড়ি সে পাচ্ছে। খামার বাড়িটা কি না সেই খামার বাড়িটা হলো তার প্রেমিকার খামার বাড়ি, প্রেমিকা সেখানে অবস্থান করে, প্রেমিকা সেখানে থাকে। তো সেই প্রেমিকাকে দেখা করার জন্য তাকে কি করতে হলো 1 মাইল বিস্তৃত সমুদ্র সৈকত যেখানে উষ্ণ সমুদ্রের গন্ধে ভরা সেই সমুদ্র সৈকত তাকে পার করতে হলো, সমুদ্র তট তাকে পার করতে হলো, সেই পার করে 3খানা ফিল্ড ক্ষেত পেরিয়ে তারপরে তাকে দেখা পেল সেই খামার বাড়ি যেখানে আছে তার প্রেমিকা, তাহলে সে তার প্রেমিকার কাছে চলে এসেছে। এ ট্যাপ অ্যাট দ্য পেন, ট্যাপ কথার অর্থ হলো টোকা, তাহলে একটা টোকার আওয়াজ দিল কবি অ্যাট দ্য পেন কথার হলো জানলার কাছ, তাহলে জানলার কাছে একটা টোকা এসে কবি কিন্তু যেহেতু খামার বাড়িতে চলে এসেছেন তাই প্রেমিকার বাড়িতে এসে খামার বাড়িতে এসে তার যে জানলার কাছ আছে, পেন কথার অর্থ হলো জানলার কাছ, সেই পেনে এসে ট্যাপ করলেন, একটা টোকা দিলেন, হালকা আঙুল দিয়ে ভালো করে টোকা দিলেন। আর সাথে সাথে দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পাউট অফ এ লাইটেড ম্যাচ, তাই সাথে সাথে যেই না টোকা দিলেন প্রেমিক এসে লেখক এসে তীব্র দেশলাইয়ের কাঠি ঘষার তীক্ষ্ণ আওয়াজ পাওয়া গেল। কুইক শার্প স্ক্র্যাচ মানে কাঠি যে ঘষছে দেশলাইয়ের কাঠি ঘষার তীব্র আওয়াজ পাওয়া গেল এবং সাথে সাথে কি হলো না ব্লু স্পাউট অফ এ লাইটেড ম্যাচ, এবং সাথে সাথে না ব্লু স্পাউট নীল আলোর উচ্ছ্বাস শিখা দেখা গেল লাইটেড ম্যাচ, ওই যে দেশলাই কাঠি জ্বালিয়েছে তা যেই না সিগন্যাল দিল লেখক এসে জানলায় এসে টোকা মারলো এবং সেই টোকার আওয়াজ পেয়ে প্রেমিকাও সাথে সাথে দেশলাই কাঠি জ্বালালো এবং যার থেকে নীল ব্লু স্পাউট অর্থাৎ হলো নীল আলোর শিখা জ্বলে উঠলো এবং আলো যেই জ্বলে উঠলো প্রেমিকও বুঝতে পেল কোথায় আছে প্রেমিকার অবস্থানও কিন্তু বোঝানোর জন্যই কিন্তু প্রেমিকা কোথায় আছে অন্ধকার ঘরের মধ্যে সেটা বোঝানোর জন্য সে একটা দেশলাই কাঠি জ্বালালো, দেশলাই কাঠির তীব্র আওয়াজ শোনা গেল স্ক্র্যাচ and a voice less loud through its joys and fears than the two hearts beating each to each, তার মানে কি অ্যান্ড এ ভয়েস লেস লাউড, এবং এখানে প্রেমিকা একটা ভয়েস এখানে একটা আওয়াজ কণ্ঠস্বর শোনা গেল যেটা ছিল অত্যন্ত ক্ষীণ, লেস লাউড অত্যন্ত ক্ষীণ, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, যেহেতু তার এর আনন্দ এবং কি না ফিয়ার্স মানে ভয়, এবং আনন্দ আর ভয়ে প্রেমিকার যে কণ্ঠস্বরটা অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে, অত্যন্ত একদম মৃদু হয়ে গেছে, সে যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে, আনন্দ আর ভয়ে প্রেমিকের সাথে দেখা করছে সেই কারণে সেই মেয়েটির প্রেমিকার কণ্ঠস্বরটি অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, তা যে পরস্পরের যে হৃদয় স্পন্দন বিটিং ইচ টু ইচ হার্ট, হৃদয়ের স্পন্দন যে শোনা যাচ্ছে পরস্পরের সঙ্গে যেহেতু সাক্ষাৎ হচ্ছে তার মধ্যে যে তাদের হার্ট দুটো যে ধুকপুক করছে জোরে বিটিং করছে হৃদস্পন্দন তার থেকেও আওয়াজটা যেন ক্ষীণ হচ্ছে। ভয়ে এবং আনন্দে প্রেমিকা তার বাকশক্তি হারিয়ে ফেলেছে, এতটাই ক্ষীণভাবে আওয়াজ করছে যা তাদের হৃদয় স্পন্দন পরস্পরকে সাক্ষাৎ করা আনন্দে তাদের মধ্যে যে হৃদস্পন্দন ধুকপুক করছে
যে হৃদস্পন্দনের আওয়াজ তার থেকেও তার আওয়াজটা যেন কম। অর্থাৎ এই মুহূর্তে তাদের কথা বলার প্রয়োজন নেই, পরস্পরের সামনে চলে এসেছে এবং তার ফলে তাদের মনে যে আনন্দ এবং ভয় এবং হৃদয়ের যে স্পন্দন বৃদ্ধি পেয়েছে, প্রেমিক প্রেমিকার সাথে সাক্ষাৎ করছে, এই যে মনের অনুভূতিটা সেটা এখানে ব্যক্ত করা হয়েছে। অপরূপ সুন্দর এখানে কবিতাটা বর্ণনা করা হয়েছে। আমি যতটা সম্ভব তোমাদের সাথে সিম্পল সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপর এর একাধিক প্রশ্ন আসবে, যার তোমরা যত পড়বে সেখান থেকে আরও অনেক কিছু তোমাদের সাথে ডিসকাস করা যাবে। সহজ সরলভাবে বোঝানোর কারণটা হলো কবিতাটা একটুখানি ঘোরানোভাবে আছে, সেই কারণে তোমাদের যদি বুঝতে সুবিধা হয় এই কারণে আমি অত্যন্ত সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।